তো আজকে আমরা শুরু করতে চলেছি নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে প্রথমে সংজ্ঞাটা দেখব। তাহলে পার্বত্য মালভূমি অঞ্চল হতে বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে এবং বহন ক্রিয়ার মাধ্যমে বাহিত হয়ে এসেছে সূক্ষ্ম কোনা পলি বালি কাদা প্রভৃতি নদী উপত্যকার কোনো স্থানে জমা বা সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গড়ে তোলে তাকে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলে। তাহলে পার্বত্য মালভূমি অঞ্চলে, তাহলে মালভূমি অঞ্চল কোনটা? মালভূমি অঞ্চল এটা হচ্ছে পর্বত, পাদদেশ। তাহলে এটা হচ্ছে উচ্চভূমি, এটা মালভূমি, আর এটা সমভূমি। তাহলে এটা উচ্চভূমি, মালভূমি, সমভূমি। তাহলে কোথায় বলছে? মালভূমি অঞ্চলে। তাহলে এটা ক্ষয় হচ্ছে, বহন হচ্ছে, এটা সঞ্চয় হচ্ছে। তাই বলছে পার্বত্য মালভূমি অঞ্চল হতে বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে, মানে ক্ষয় পেয়ে এবং বহন ক্রিয়ার মাধ্যমে, তাই এটা বহন হচ্ছে এখানে। তাহলে বহন ক্রিয়ার মাধ্যমে বাহিত হয়ে শেষে সূক্ষ্ম কোনা পলি, মানে সূক্ষ্ম কোনা পলি বালি, মানে সব নুড়ি কাঁকড় বালিগুলো, কাদা প্রভৃতি উপত্যকার কোনো স্থানে জমা হচ্ছে, মানে উপত্যকার কোনো স্থানে জমা হচ্ছে বা সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করছে তাকে বলছে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে প্রথম সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, প্রথম পয়েন্ট হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? সংজ্ঞা: নদী তার মধ্য প্রবাহে আঁকাবাঁকা পথে প্রবাহিত হতে থাকলে, নদী তার মধ্য প্রবাহে মানে এই মালভূমি প্রবাহে আঁকাবাঁকা পথে প্রবাহিত হতে থাকলে, তাহলে নদী কেন আঁকাবাঁকা পথে প্রবাহিত হবে? তাহলে ছবিতে আছে নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হচ্ছে। কেন হচ্ছে? নদী এই জায়গায় শক্ত শিলা দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সেই বাধাকে এড়িয়ে যাওয়ার জন্য, নদী তো শক্ত শিলাকে ভাঙতে পারছে না, তার শক্তি সেরকম নেই, তাহলে এই সময় সে শক্তি সেরকম প্রয়োগ করতে পারছে না, তাই নদী শক্ত শিলা দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে নদী এই বাধাটাকে এড়িয়ে যাওয়ার জন্য আঁকাবাঁকা পথে প্রবাহিত হচ্ছে। তাহলে নদী তার মধ্য প্রবাহে আঁকাবাঁকা পথে প্রবাহিত হতে থাকলে উত্তল অংশে সঞ্চয় করবে ও অবতল অংশে ক্ষয়ের মাধ্যমে, মানে একদিকে ক্ষয় করবে তো অন্যদিকে সঞ্চয় করবে, তার বিপরীত দিকে মাধ্যমে অত্যাধিক তীব্র ক্ষীণ বাঁক সৃষ্টি করে, মানে অত্যাধিক একটা বাঁক সৃষ্টি করে, যেমন এখানে সৃষ্টি করেছে, একটা ক্ষয়ের মাধ্যমে সঞ্চয় হচ্ছে তাই এখানে একটা বাঁক সৃষ্টি করেছে। তাহলে পরবর্তীতে বাঁক অবলুপ্তি হলে নদী স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, মানে অবলুপ্তি হলে, মানে দেখো ক্ষয়ের ফলে আরও বেঁকে গেছে একটু নদীটি, এবার একদম কাছে চলে এসছে, তার মানে এটিতে সোজা প্রবাহিত হয়ে যাবে নদী। তাহলে এখানে ওটাই দেখিয়েছে সোজা প্রবাহিত হয়েছে, এটুকুটে বাদ দিয়ে দিয়েছে সঞ্চয় আর ক্ষয়ের ফলে। এটা 4 নম্বর পর্যায়ে। তাহলে পরবর্তীতে বাঁক অবলুপ্তি হলে নদী স্বাভাবিকভাবে প্রবাহিত হয় ও পাশে অশ্বের খুরের মতো নদীর পূর্ব প্রবাহ পথ বজায় থাকে, তাকে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। মানে এখানে অশ্বের খুরের মতো, এ তো অশ্বের খুরের মতো এখানে থেকে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে, তাকে বলছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। বৈশিষ্ট্য দিব। তাহলে বৈশিষ্ট্য কী দেবো? 1 নম্বর, বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে অবশেষে লুপ্ত হয় ও নদীর সোজা প্রবাহিত হয়, মানে বাঁকের মধ্যবর্তী স্থান, এই বাঁকের মধ্যস্থান কি বলছে? সংকীর্ণ হয়ে অবশেষে লুপ্ত হয়ে যায়, মানে এটা লুপ্ত হয়ে যাচ্ছে, সোজা প্রবাহিত হচ্ছে তাই এটা লুপ্ত হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে নদী সোজা প্রবাহিত হয়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রধান নদী খাত থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে, মানে ওটা প্রধান নদী ছিল, প্রধান নদী থেকে বেঁকে গেল, ওটা কেটে গেল, তাই ওটা বিচ্ছিন্ন হয়ে গেল, দিয়ে অবস্থান করছে বিচ্ছিন্ন হয়ে। এবার আমরা উদাহরণে যাব। বঙ্গোপসাগরের কাছে গঙ্গার নিম্ন গতিতে এরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। ইয়াংসিকিয়াং নদীতে এমন ভূমিরূপ লক্ষ্য করা যায়। ইয়াংসিকিয়াং উদাহরণ শেষ। তাহলে লাস্টে আমরা এই ছবিটা এঁকে দেবো। এই ছবিটা 4 নম্বর পর্যায়ে 1 2 3 4 এগুলি আমাদের অশ্বক্ষুরাকৃতি হ্রদ শেষ। এবার আমরা যাব পরের পয়েন্টে, প্লাবনভূমি। প্লাবনভূমি কাকে বলবো? প্লাবনভূমি নিম্ন বা সমভূমি প্রবাহে, নিম্ন যেটা আমরা বলেছিলাম এর আগেটা, এটা হচ্ছে নিম্নভূমি, এটা মধ্য, আর এটা উচ্চ। তাহলে এটা মালভূমি, নিম্নভূমি বা সমভূমি যেটাই বলবো সব হবে। তাহলে এখানে কি বলছে? নিম্ন বা সমভূমি প্রবাহে
নদীর ঢাল কম হলে, মানে নদীর ঢালটা যদি এখানে কম হয়, মানে এরকম সোজা থাকবে, মানে এইভাবে এইভাবে এখানে এখানে ঢালটা কম হচ্ছে, এখানে এখানে ঢালটা বেশি, এখানে ঢালটা একটু একটু কম, তার অনেকখানি কম। এই ঢালটা কম হলে নদী বাহিত উপাদানগুলি, যেগুলো নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি নদীবাহিত উপাদান সমূহ নদীগর্ভে সঞ্চিত হয়। ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এটা নদী, এই নদী এখান থেকে আসছে, নদীর সাথে নুড়ি, কাঁকড়, বালি, প্রস্তরখণ্ড সব আসছে, এবং নদীর মানে এটা সমভূমি অঞ্চল, তাই নদী গর্ভে এগুলো সঞ্চিত হচ্ছে, প্রস্তরখণ্ডগুলি বা পাথরগুলি বা বালিগুলি সঞ্চিত হচ্ছে। ফলে নদী খাতের জল পরিবহন ক্ষমতা কমে যায়। যদি ওখানে জমে যায় নুড়ি, কাঁকড়, বালিগুলো, তাহলে জল পরিবহনে একটু অসুবিধা হবে। এবং গ্রীষ্মকালে মেরু অঞ্চলের অতিরিক্ত বরফ গলনের ফলে, মানে এখানে দিয়েছে নদী, এখানে যদি এখানে পাহাড় থেকে জলগুলো আসছে, তার মানে এটি হলো সমভূমি। এবার পাহাড়ের গ্রীষ্মকালে যদি বরফ গলে যায়, এখানে বরফ গলে যায়, তাহলে জল অটোমেটিক বৃদ্ধি পাবে জলটা। তাহলে বলছে অতিরিক্ত বরফ গলনের ফলে নদীর জল বৃদ্ধি পেলে নদীর দুকুল ঝাঁপিয়ে প্লাবন ঘটায়, মানে নদীর দুকুলে বন্যার সৃষ্টি করে। বন্যার ফলে যেমন হয়, দুকুল ঝাঁপিয়ে প্লাবন ঘটায়। নদীগর্ভের মধ্যে যেগুলো ছিল পলিসমূহ পার্শ্ব অঞ্চলে এসে থিতিয়ে পড়ে। মানে যখন বন্যা এলো, তখন নদীগর্ভে যেসব পদার্থগুলো ছিল, সেগুলো পদার্থ দু সাইডে থিতিয়ে পড়লো, ও প্লাবিত অঞ্চলে বালি, কাদা, পলি সঞ্চিত হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি করে, তাকে প্লাবনভূমি বলে। এবার যেমন আমরা বৈশিষ্ট্য 1 নম্বর, এই ধরনের সমভূমি বন্যার ফলে সৃষ্টি হয়। যেমন বললাম, ভ্রমণ অঞ্চলে গলনের ফলে অতিরিক্ত জল চলে আসছে, তাই বন্যা সৃষ্টি করছে, তাহলে এই ধরনের সমভূমি বন্যার সৃষ্টি হয়। নদীর নিম্ন অববাহিকা বা সমভূমি প্রবাহে প্লাবনভূমি দেখা যায়। নদীর নিম্ন অববাহিকায় মানে নিম্ন গতিতে বা সমভূমি অঞ্চলে প্রবাহে প্লাবনভূমি দেখা যায়। প্লাবনভূমিতে নিয়মিত পলি সঞ্চয় ঘটে ও এই অঞ্চলে মৃত্তিকা উর্বর হয়, মানে কৃষিকার্য উর্বর হয়। উদাহরণ, গঙ্গার নদী তীরবর্তী নিম্ন অঞ্চলে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ দেখা যায়। গঙ্গার তীরবর্তী অঞ্চলে নিম্ন যেসব অঞ্চলে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ দেখা যায়। তাহলে এবার যাব আমরা স্বাভাবিক বাঁধ, ঠিক একদম প্লাবনভূমির মতোই। তাহলে সংজ্ঞা, নিম্ন প্রবাহে, যেমন আগেরটা ছিল নিম্ন প্রবাহে বা সমভূমি অঞ্চলে, নিম্ন প্রবাহে নদীর গতিবেগ একদম কমে যায়, যার ফলে পলিবালি নদী প্লাবনের পরে মানে প্লাবন শেষ হয়ে গেছে, বন্যা শেষ হয়ে গেছে, তারপরে নদীর দুকুল ঝাঁপিয়ে তীরবর্তী বরাবর বাঁধের মতো উঁচু করে নদী থেকে সামান্য দূরত্বে নুড়ি, কাঁকড়, বালি, পলি সম্মিলিত উঁচু বাঁধ প্লাবনের ফলে সৃষ্টি হলে তাকে স্বাভাবিক বাঁধ বলে। যেমন এখানে দেখিয়েছে, এখানে প্রস্তরখণ্ড, এটা হচ্ছে প্লাবনভূমি বলে, এই স্বাভাবিক বাঁধ, এই দুটো। এটা দূরে দেখিয়েছে অবশ্যই, কিন্তু এটা কাছে হবে। মানে নদীর জল এখানে আসছে, প্লাবিত শেষ হওয়ার পর এখানে থিতিয়ে পড়লো প্রস্তরখণ্ডগুলি, এবং এখানে বাঁধের সৃষ্টি করলো দুদিকে বাঁধের ফলে, ওটাই বলছে স্বাভাবিক বাঁধ। তাহলে আমরা বৈশিষ্ট্যে যাব। 1 নম্বর, অনেক সময় স্বাভাবিক বাঁধের পেছনে জলবিভাজিকা সৃষ্টি হয়। এগুলি 1.5 থেকে 2 কিলোমিটার চওড়া ও 2 থেকে 3 মিটার উঁচু হয়। 1.5 থেকে 2 কিলোমিটার চওড়া হয় এটা, আর এটা উঁচু হয়, উচ্চতা 2 থেকে 3 মিটার। উদাহরণ, ভাগীরথীর পশ্চিম পারে স্বাভাবিক বাঁধ দেখা যায়। তাহলে আমরা শেষ হলো এটা। তাহলে ছবি দেবো এটা প্লাবনভূমির জন্য এটা টোটালটা ছবি, আর যদি স্বাভাবিক বাঁধ দিই তাহলে এই টোটালটা ছবি এঁকে এই দুটিকে চিহ্নিত করতে হবে স্বাভাবিক বাঁধ। প্রথমে লাস্টে অবশ্যই চিত্র দিতেই হবে। তাহলে আমরা পরের পয়েন্টে যাব, বদ্বীপ। বদ্বীপ কাকে বলে? নদীর মোহনায় নদীর নিম্ন গতি থাকায়, তাহলে নদীর মোহনা এখানে, এটা হচ্ছে নদীর
এখানে হচ্ছে সুন্দরবন অঞ্চল, এখানে 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 বদ্বীপ সৃষ্টি হয়েছে। এটা নদীর মোহনা, মানে এখান থেকে এটা হচ্ছে এইদিকে এরকম, এটা হচ্ছে নদীর মোহনা, এখান থেকে জল আসছে, এটা হচ্ছে নদীর মোহনা। তারপর হচ্ছে নদীর মোহনায় নদীর নিম্নগতি বা সমভূমি অঞ্চলে নিম্নগতি থাকায় নদী বিভিন্ন ধরনের অনেক রকম পলি বালি কাদা প্রভৃতি পদার্থ সমূহ নদীর বস্তু ভার কমানোর জন্য, মানে যেগুলো বয়ে নিয়ে আসছে সেগুলো ভার কমাবে, এবার মানে তার ওজনটা কমাবে, ভারী হয়ে গেছে, তাই বস্তুর ভার কমানোর জন্য মোহনার কাছে সমুদ্রের লবণতার জলের সংস্পর্শে এসে, লবণতা মানে এইখানে ভারতের এখানে আছে মোহনা, এই মোহনায় এইগুলো হচ্ছে, এটা হচ্ছে বদ্বীপ। বদ্বীপ কেন সৃষ্টি হয়েছে? এটা সমুদ্রের জলে এগুলো, মানে এখানে নুড়ি কাঁকড় বালি এখানে আসছে এবং লবণতা মানে সমুদ্রের জলের সঙ্গে লবণতার সঙ্গে মিশে কী হচ্ছে, তারপর লবণতা জলের সংস্পর্শে এসে সহজে সংবদ্ধ হয়ে মাত্রাহীন গিরিকক্ষ ডেল্টা আকৃতির বিশিষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করছে, মানে সেখানে জমে গিয়ে সেখানে একটি ভূমিরূপের সৃষ্টি করছে, তাকেই বলছে বদ্বীপ। তাহলে আমরা যাব বৈশিষ্ট্যে। 1 নম্বর, সমভূমির ক্ষীণ নদীর প্রবাহে পর্যাপ্ত বস্তুর ভারী বদ্বীপ সৃষ্টির প্রধান কারণ। সমভূমির ক্ষীণ নদীর প্রবাহে, ক্ষীণ মানে অল্প মাত্রায়, ক্ষীণ নদীর প্রবাহে পর্যাপ্ত বস্তুর ভারী বদ্বীপ সৃষ্টির প্রধান কারণ। নদীর গঙ্গে সমুদ্র তরঙ্গবাহিত পলি সঞ্চিত হয়ে নিমাং ক্রমশ ভরাট হয়ে বদ্বীপ গড়ে ওঠে। তারপরে আমরা যাবো উদাহরণে কি বলছে? উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটা পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি মিসৌরি, এটা তো আরও ইম্পর্টেন্ট। আমরা চলে যাব পলল ব্যঞ্জনীতে। তাহলে পলল ব্যঞ্জনী কাকে বলে? পার্বত্য অঞ্চলে পরের সমভূমি, তাহলে পার্বত্য অঞ্চলে পরের সমভূমিতে আসে। পার্বত্য অঞ্চলে মানে এটা পার্বত্য অঞ্চল, ধরো এটা পার্বত্য অঞ্চল, এটা পার্বত্য অঞ্চলের পরে সমভূমিতে আসে, এই সমভূমিতে আসে তখন নদী উপত্যকার ভূমির ঢাল হঠাৎ করে কমে যায়। উপত্যকার ভূমির ঢালটা হঠাৎ করে কমে যায়, এখানেটাই এসে সমতল হয়ে যায়, তাহলে হঠাৎ করে কমে যায়, তখন নদী উপত্যকার ভূমির ঢাল হঠাৎ করে কমে যায়, নদীর বহন ক্ষমতা জলস্রোত হঠাৎ কমে যায়, নদীর যে বইবে যেগুলো বহন ক্ষমতা নুড়ি কাকড় বালি যেগুলো বয়ে নিয়ে যাবে ওগুলোর ক্ষমতাও কমে যায় এবং জলস্রোত যেটা জল প্রবাহিত হবে ওটার ক্ষমতাও কমে যায়। ফলে পার্বত্য অঞ্চলের পরে সমভূমির মুখে পলি বালি কাঁকড় প্রভৃতি জমে 3 কোণা হাতপাখা আকৃতির পলিগঠিত ভূমিরূপ বা পলিশঙ্কু সৃষ্টি হলে, এই অর্ধগোলাকার আকৃতির পলিশঙ্কু হাতপাখার ন্যায় গঠিত হলে তাকে পলল ব্যঞ্জনী বলে। তাহলে হাতপাখার ন্যায়, তাহলে এইখানে সেটা সৃষ্টি হবে 3 কোণা পাখার মতো, এখানে সৃষ্টি হবে সেটা। এখানে কি বলছে? নুড়ি কাঁকড় বালি প্রভৃতি জমে, তাহলে এখানে জমবে জিনিসটা, এইখানে জমে সৃষ্টি করবে এই সমভূমি অঞ্চলে। বৈশিষ্ট্য 1 নম্বর, অনেকগুলি পলল ব্যঞ্জনী যুক্ত হয়ে পলি মঞ্চ গঠন করে, মানে অনেকগুলি পলল ব্যঞ্জনী সংযুক্ত হয়ে বা যুক্ত হয়ে পলি মঞ্চ গঠন করে। এটি উচ্চ গতির শেষ ও মধ্য গতির শুরু, এটি উচ্চ গতির শেষ হয়ে গেছে কিন্তু মধ্য গতির শুরু হয়েছে, এমন অবস্থার সংগঠিত হয়। আমরা যাব উদাহরণ। গঙ্গার নদী মধ্যবর্তী গতিতে দেখা যায়। এটা তাহলে আমরা চিত্র দেবো, এটা এই পাহাড়ের মতো করব, উচ্চভূমি মানে সব জল। তাহলে আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।